উন্নয়ন সংস্থা, এবং সেখানে ব্র্যাক কি কাজ করছে বা সরকারের সঙ্গে কিভাবে পার্টনারশিপে কাজ করছে এইসব জায়গাগুলোতে। আরেকটি জিনিস, গার্ল সামিট করলেন, ফলো আপ হিসেবে আসলে কি করছেন? এটা সামিটই তো শেষ নয়, এটা তো একদিনের বিষয়, একদিনের আলোচনা, হয়তো কয়েকদিনের প্রচারণা না। গার্লস সামিট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো মাইল ফলক, কিন্তু এটি অবশ্যই শেষ না। এটা থেকে আরো অনেক কাজ বেরিয়ে এসেছে, এবং তার মধ্যে থেকে একটি আমাদের একটা বড় অর্জন, সেটা হচ্ছে যে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, বিশেষ করে যেখানে আমরা সমন্বিতভাবে কাজ করছি, সেই কাজগুলোকে আরো জোরালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষাটা আমরা পেয়েছি, এবং সেই কাজগুলো থেকে সরে আসার কোনো কিন্তু অবকাশ নেই। এটা কিন্তু আমাদের জন্য একটা, আমি বলবো, একটা বড় লার্নিং। এবং সেটার পাশাপাশি ব্র্যাকের কথা আমি বলতে পারি। ব্র্যাকের মানবাধিকার আইন সহায়তা কর্মসূচি, যেটি আমি পরিচালনা করি, সেটিও পৃথিবীর সর্ববৃহৎ আইন সহায়তা কর্মসূচি, এনজিও লেড। তো এটি বাংলাদেশে প্রতিটি জেলায়, 3টি পার্বত্য জেলা বাদে প্রতিটি জেলায় কিন্তু আমাদের কার্যক্রম আছে, এবং 517টা লিগ্যাল এইড ক্লিনিক আমাদের আছে, এবং বলা হয়ে থাকে পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য জেলা বাদে নেই কেন, সেটা পার্বত্য জেলায় আমাদের যাওয়ার ইচ্ছা আছে। তো এটা বাধা আছে, দেখা যাক, আমরা যাওয়ার আশা পোষণ করছি, এবং যাওয়াটা অত্যন্ত জরুরি, এটিও আমি বলবো। 517টা আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে অবশ্যই আইন সহায়তা দেই, তবে আমাদের কথাটা হচ্ছে যে শুধুমাত্র আইন সুরক্ষা না, আইনের সুরক্ষায় তিনি যেন ওই অবস্থায় না পড়েন, তার আগেই তিনি যেন প্রিভেনশন এবং প্রতিরোধের জায়গায় তিনি যেন সুরক্ষাটা পেয়ে যান, সেই জায়গায় আমরা কাজ করি। এবং সেই লক্ষ্যে আমাদের মূল কাজটা হচ্ছে যে যেটাকে আমরা আইনি সচেতনতার ক্লাস করাই, এবং এটা মূলত অক্ষরজ্ঞানহীন নারী পুরুষদের জন্যই এটা করা হয়, কিন্তু তার মধ্যে শিক্ষিত নারী পুরুষও থাকেন, বিশেষ করে গ্রাম পর্যায়ে। এবং 1986 সাল থেকে আমরা এই কার্যক্রম শুরু করেছি, এবং আজ পর্যন্ত প্রায় 38 লাখ নারী পুরুষকে আমরা এই সচেতনতা, সংবিধানের মূল উনার অধিকারগুলো কি, অন্তত উনি হাতে ধরে 5টা অন্তত বলতে পারবেন। তারপর উনি বলতে পারবেন যে একটা পুলিশ হঠাৎ করে আসলে, অ্যারেস্ট করতে চাইলে তার ছেলেকে বা স্বামীকে বা কাউকে, প্রতিবেশীকে, উনি কিন্তু ওই অ্যারেস্ট ওয়ারেন্টটা দেখতে কেমন, অন্তত চোখে দেখতে কেমন, এইটুকু উনি বলতে পারবেন। অর্থাৎ হাতে কলমে আইনি সুরক্ষার যে বিষয়গুলো, সেটা তো আমরা করেই থাকি। এই সামিট থেকে আপনারা ঠিক করেছেন যে কি ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, এই বিশেষ করে বাল্যবিয়ের ক্ষেত্রে বেশ কিছু এখানে কার্যক্রম যেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, অবশ্যই সরকারের সাথে সমন্বিতভাবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে জন্ম নিবন্ধন প্রক্রিয়া, যেটা বর্তমানে চালু আছে, সেটাতে যে কিছু কিছু এখনো উইকনেসেস আছে, কিছু গ্যাপস আছে, সেগুলোকে কিন্তু সেটা থেকে উত্তরণ করতে হবে। এবং যেমন একটি দুটি আমরা শুনি, যেমন এখনো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন ফর্মটা না দেখে কিন্তু অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে পড়ানো হচ্ছে। অ্যাফিডেভিটের কিন্তু এখানে কোনো মূল্য নেই। এই সচেতনতা কিন্তু আমাদেরকে আরো জোরদারভাবে দিতে হবে। অনেকে যেরকম ভাবে বলেন যে আমরা কোর্ট ম্যারেজ করেছি, কিন্তু এইটা সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে যে কোর্ট ম্যারেজ বলে কিছু আসলে নেই, এটার কোনো আদতে কোনো বৈধতা নেই। তো এই সব কিছু সচেতনতার বিষয় আছে, কিছু প্রক্রিয়ার বিষয় আছে। সেই সাথে আমি বিনীতভাবে বলবো যে এই চাইল্ড ম্যারেজ রিস্ট্রেইন্ট অ্যাক্ট বা বাল্যবিবাহ নিরোধ আইন 2014, যেটা খসড়া আকারে আছে, এখনো কিছু সুযোগ আছে এখানে গুণগত কিছু পরিবর্তন আনার। তার মধ্যে একটি বড় পরিবর্তন আমি মনে করি আনা উচিত, সেটি হচ্ছে যে 18-র নিচে যদি বিবাহ হয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে এই ফৌজদারি যে একটি অপরাধ ঘটেছে, সেটা হচ্ছে যে ওই মেয়েকে বাধ্য করা হচ্ছে, মানে সে কিন্তু যৌন নিগ্রহের শিকার হচ্ছে। এইটা যে ম্যারিটাল রেপ, বিবাহ অন্তর্ভুক্ত যে ধর্ষণ, সেটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। এখনো পর্যন্ত অনেক প্রচেষ্টার পরেও বিবাহ অন্তর্ভুক্ত বা ম্যারিটাল রেপের কনসেপ্টটা কিন্তু এখনো জোরালোভাবে আসেনি, যদিও পারিবারিক সহিংসতা আইনে এটার কিছুটা বলা হয়েছে। তারপরে সচেতনতার আরো অনেকগুলো জায়গা আছে এবং হাতে কলমে কাজের জায়গা আছে। সেটা হচ্ছে যে বিবাহ হওয়ার সাথে সাথে কিছু কিছু কিন্তু অধিকার জন্মায়। তার মধ্যে একটি অধিকার নিয়ে যেটা বলাই হয় না, সেটা হচ্ছে বৈবাহিক সম্পদ।
বিবাহ করার মুহূর্ত থেকে ওই বিবাহের সাথে সম্পৃক্ত যত আয়, যত সময়, যত বৈষয়িক বিষয় সবকিছুর উপরে দুজনেরই যে অধিকার বর্তায়, এটা কিন্তু আমরা কোথাও তেমন ভাবে বলি না, যদিও পারিবারিক সহিংসতা আইনে এটি ছোট আকারে এসেছে। তারপরে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন, বিবাহ রেজিস্ট্রেশন, এটার সাথে তো আসলে ধর্মের কোনো বিষয় নেই। বিভিন্ন ধর্মগোষ্ঠী তারা তাদের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করাচ্ছেন, ভালো কথা, কিন্তু যেটি সিভিল যে ইফেক্ট অফ ম্যারেজ, সেখানে কিন্তু সকল নাগরিকের যেরকম জন্ম নিবন্ধন একটি, মৃত্যু নিবন্ধন একটি, বিবাহ নিবন্ধনও কিন্তু একটি হতে পারে। ধর্মীয় যে ফর্মের পাশাপাশি কিন্তু সারা দেশের জন্য সকল 18 ঊর্ধ্ব নাগরিকের জন্য কিন্তু বিবাহের একটি ফর্ম থাকতে পারে। তো যেটা বলছিলাম, সচেতনতার পাশাপাশি এরকম অনেকগুলো ছোট ছোট কিন্তু বিষয়ে আমরা যদি হাত দিই এবং এই খসড়া আইনে যদি চলে আসে, তাহলে কিন্তু অনেকগুলো জায়গায় আমরা সুরক্ষা দিতে পারবো। শুধু প্রিভেনশন না, প্রোটেকশন, এবং আমরা প্রোটেস্টও করতে পারবো। যে বিষয়গুলো বলেছে খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি পয়েন্ট থেকে শুরু করছি, যেটা আপনি বলছেন যে নোটারি পাবলিকের বিষয়টা। আসলে বার্থ রেজিস্ট্রেশন বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এই বিষয়টির দিকে নজর দেওয়া হয়নি, যার পরিপ্রেক্ষিতে বয়স বাড়িয়ে বিভিন্নভাবে এই বিয়েগুলো হয়ে গেছে। এবং স্পেশালি যেটা নোটারি পাবলিকের মাধ্যমে যেটা করা হয়, কোর্ট থেকে একটা নিয়ে আসেন, এসে তারা বলে দেয়, যখন কাজী বিয়ে পড়ায়, যখন আমরা যে জিজ্ঞাসা করতে যাই যে কেন 18 বছরের নিচে বিয়ে দিলে, তো বয়স 18 না কনফার্ম, তখন সে ওই কাগজটা ধরিয়ে দেয় যে নোটারি পাবলিকের কাগজ আছে, সেখানে তো পরিষ্কার উল্লেখ আছে 18 বছর, আমার কি দোষ। তখন তার বিরুদ্ধে যে অ্যাকশনে যাবে সেটা করার কিছু থাকে না। কিন্তু আমরা যেই আইনটা করতে যাচ্ছি, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে আমরা একেবারে সম্পূর্ণভাবে বাতিল করছি, যে কোনোভাবেই সেখানে সেই সুযোগটি থাকবে না। তারপরে পাশাপাশি আপনার যখন ঘটনা একটা বিয়ের ঘটে যায়, তৎক্ষণাৎ যদি আমরা সেটা অ্যাকশনে না যাই, সেটা যদি আমরা ধীরে সুস্থে পরবর্তী পরে যাই, তাহলে কিন্তু এখানে একটা লেন্দি সময়ের বিষয় হয়ে যায়। ততক্ষণে তো তার বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হওয়ার পরে তাকে কেমন করে আপনি উঠিয়ে নিয়ে আসবেন বাসায়, এবং তারপরে সে সন্তানও ধারণ করে ফেলতে পারে। তো এইখানে এই যে জটিলতাগুলো সৃষ্টি হয়, সেই জিনিসগুলোকে কিন্তু আমরা খুব সূক্ষ্মভাবে আমরা দেখেছি। আর যে সম্পদের বিষয়গুলো বলেছেন, আমার মনে একটা আইনের ভিতর এতগুলো বিষয় যখন জড়িয়ে যাবে, বাংলাদেশে কিন্তু অনেক আইন আছে, বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু যে শূন্য, তাহলে আমাদের তো মানুষকে বুঝাতে হবে বিষয়গুলো। আইন থাকলে তো হবে না, সেটা বাস্তবায়ন সেটা জানবেও না, তারপরে বলবে ও হয়ে যাও, ঘটনা ঘটে গেছে, আমি তো জানি না আইনে এটা আছে। মানে বেশিরভাগ মানুষকে, এমনকি শিক্ষিত সমাজেও এই ঘটনা আছে, এমনকি অনেক লয়ারও হয়তো অনেক ঘটনা জানেন। যেমন আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যাক্ট, এটা সম্পর্কে কিন্তু ধারণা নেই, অনেকেরই ধারণা নেই। এটা কিন্তু আমাদের একদম নতুন একটা আইন, যে আইনটার মূল কারণ হলো গিয়ে ডিভোর্স নয়, যে আইনটার মূল কারণ না যে জেল দেওয়া বা ফাঁসি দেওয়া, সেটার মূল কারণ হলো পরিবার থেকে যেন আমরা মিলাতে পারি কোনোভাবে, কাউন্সিলিং এর মাধ্যমে, বিভিন্নভাবে। এটা মানে বেশিরভাগ মানুষের ধারণাটা আসছে না। আমরা চেষ্টা করছি, আমরা জানানোর চেষ্টা করছি, সুযোগ করছি, আসলে শিক্ষারও বিষয় আছে। তো এই জন্য আমরা আইনের ভিতরে, আমরা এখন যে আইনগুলো আসছে, সেখানে আপনার পানিশমেন্টের অবস্থানটা অনেক আগের চাইতে অনেক হাই করেছি। আগে যেমন যেখানে আপনার 1 মাস 2 মাস বিষয় ছিল, সেখানে এখানে 2 বছর হয়ে গেছে। যারা বিয়ে পড়াবে বা বিয়ের সাথে সম্পৃক্ত থাকবে, বাল্য বিয়ের সাথে, তারা এই আইনের আওতায় পড়বে। তো এইটা কঠোর আইন হয়ে যাচ্ছে। কঠোর আইন হলে পরে কিন্তু আরো মানুষ এই ব্যাপারটায় সচেতন হয়ে যাবে। একটা দুটো ঘটনা ঘটলেই এখনই কিন্তু আপনার অনেক অ্যালার্ট। আপনি একেবারে প্রত্যন্ত অঞ্চলে যান, 18 বছরটা কিন্তু মানুষের মাথায় ঢুকে গেছে, আমরা যতই বলি না কেন। তারা হয়তো ছলচাতুরি করে 18 বছরটা কমিয়ে দিচ্ছে, কিন্তু 18 বছর বলে যে একটা বিষয় আছে, এটা কিন্তু সবাই জেনে গেছে, যার জন্য তারা এই চালাকির আশ্রয়গুলো নিচ্ছে। তা নাহলে তো আশ্রয় নেওয়ার দরকার ছিল না। তো এই যে এইভাবে কিন্তু অ্যাওয়ার করা হয়। তারপরে আপনার এই যেটা টকশো বলেন আর পেপার পত্রিকার মাধ্যমে কিন্তু জেনে যাচ্ছে যে এখন আইনটা কঠিন হচ্ছে, 2 বছর পানিশমেন্ট, 2 বছর হবে, 50,000 টাকা জরিমানা হবে। এই যে এই বিষয়গুলো যখন জানছে, তারা কিন্তু আরো সচেতন হতে থাকবে। আমার মনে হয় আইনটা আমরা আগের চাইতে অনেক মানে শক্তভাবে সে আইনটা আমাদের হবে,
এবং আইনটাকে আমরা ধীরে সুস্থে করি, অসুবিধা নেই। আলোচনার মাধ্যমে আরো কিছু নতুনত্ব যদি আনা যায় সেই চেষ্টাগুলো। এমনিতে সিনারিওটা কি, মানে গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশের অবস্থান কোথায় আসলে? সেটা আপনি আর যদি আমরা বলতে পারেন যে আমাদের সাউথ এশিয়ার কনটেক্সটে দেখি, সেখানে সাউথ এশিয়ার কনটেক্সটে আমাদের অনেক অ্যাচিভমেন্ট, মানে অন্যান্য সব সাইডে, বিশেষ করে আমাদের নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে এখন মডেল বলা হয় বিভিন্ন দেশে। এই তো আমাদের এই যেটা আপনার গার্ল সামিটটা যে হয়ে গেল ব্র্যাক এবং আমাদের মন্ত্রণালয় সহ মিলে, সেখানে আপনার ইউকের এমপি ছিলেন লিন কি জন্য লিন ফেদারস্টোন, লিন ফেদারস্টোন আসছিলেন, উনি মন্ত্রীও। তো উনিও আসলেন, ওনার সাথে যে আমাদের বৈঠক হয়েছে, স্পেশালি আমার সাথে কোলন হয়েছে, তারাও কিন্তু স্বীকার করেছে যে বাংলাদেশ এখন একটা মডেল অবস্থায়। কারণ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আজকে আপনি দেখেন যে আমাদের মাননীয় স্পিকার, তিনি আজকে শুধু বাংলাদেশের একজন স্পিকার না, তিনি এখন আপনার কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো এই যেটা নারীদের অবস্থানটা কোন পর্যায়ে চলে যাচ্ছে, দেশ এবং বহির্বিশ্বে আমরা আজকে নেতৃত্বের অবস্থানে চলে যাচ্ছি, এই বিষয়গুলো সঠিক। তবে হ্যাঁ, এটা আমরা তো স্বীকার যাচ্ছি যে হ্যাঁ, বাল্যবিয়েটা আমাদের দেশে এখনো আছে। এখন আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের দেশের মানুষ খুবই ধর্মভীরু, আমাদের দেশের মানুষকে ধর্মের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে ভুলিয়ে ফেলা যায়। আমাদের দেশে এখনো আপনার লিটারেসি রেট সেই পর্যায়ে যায়নি, এবং আমাদের দেশের এখনো দারিদ্রতা আমরা একেবারেই শূন্যের কোঠায় নিয়ে আসতে পারিনি, দারিদ্রতা বিমোচন। কিন্তু আমরা কিন্তু ধাপে ধাপে এটা একটা ভালো পর্যায়ে চলে আসছে। আমার ধারণা যে পরিসংখ্যানগুলো আছে, সেই পরিসংখ্যানগুলো যদি আবার রিসেন্টলি করা হয়, তাহলে অনেক চেঞ্জ আসবে। এবং বাংলাদেশের অবস্থান খারাপ বাল্যবিয়ের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করলে অন্য দেশের যে পরিসংখ্যানগুলো লাস্ট পরিসংখ্যান আছে। তবে আমার বিশ্বাস যে আর 1 বছর পরে আবার যদি এই পরিসংখ্যানটা করে, অনেক চেঞ্জ হবে, এবং তারপর 2 বছর পরে করলে আরো অনেক ব্যাপক চেঞ্জ হবে। কারণ আমরা কিন্তু কি কারণে বাল্য বিয়ে হচ্ছে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি। অসুখ হলে অসুখটা কি কারণে হচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করা যায়, অসুখটা সারানো সহজ হয়। কিন্তু সেটা যদি না করে খালি আমরা ধমাধম খালি অপারেশন করতে থাকি, তাহলে কাজ হবে না। তো আমরা কিন্তু সেটা আইডেন্টিফাই করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পেশালি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছেন, মেয়েদের শিক্ষার দিকে স্পেশাল গুরুত্ব দিয়েছেন। উপবৃত্তি একেবারে 12 ক্লাস পর্যন্ত করার আমাদের চিন্তা ভাবনা, পাশাপাশি আমাদের বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, বিভিন্নভাবে আমাদের মেয়েদেরকে সামনে শুধু ঘরে নয়, ঘরের বাইরের কাজেও নিয়োজিত করা হচ্ছে। আর এই যে ওয়ার্কিং ওমেনের সংখ্যা যে বৃদ্ধি পাচ্ছে, যেমন গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ শ্রমিক কাজ করে যাচ্ছে, তারা কিন্তু সন্তান ধারণও করছে কম, তারা কিন্তু আপনার বিয়েটাও তাদের দেরিতে হচ্ছে। কারণ তার ফ্যামিলি মনে করছে আমার মেয়ে চাকরি করে কিছু টাকা আর্ন করছে, একটু পরেই না হয় বিয়েটা দিই। এইটা অর্থটা কিন্তু একটা বিশাল ব্যাপার একটা বাড়িতে। আজকে মাথা পিছু আয় বেড়ে গেছে বাংলাদেশে। কেন বেড়ে গেছে? এই যে মেয়েরা একটা পরিবারে শুধু একজন পুরুষ নয়, সে তার পাশাপাশি মেয়েরাও রোজগার করছে, সে এই রোজগারের কারণে মাথা পিছু আয় বাড়ছে। এবং মেয়েরা যখনই রোজগার করতে থাকবে, বাবা মারা তখন ছেলের সাথে মেয়েকে কম্পেয়ার করবে সমানভাবে। নাহলে তো তারা ভাবছে খালি ছেলেই রোজগার করে, মেয়ে তো করে না। এই যে বাল্যবিবাহ নিয়ে যে অ্যাওয়ারনেস তৈরি করবার চেষ্টা আপনারা করছেন সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এর মধ্যে ধর্মীয় শিক্ষাগুরু যারা, বা আমরা যাদেরকে যে নামেই ডাকি না কেন, যারা মসজিদে মন্দিরে গির্জায় বক্তৃতা করেন, তাদেরকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবার কোনো সুযোগ নেই। বিশেষ করে গ্রামে তো মসজিদের ইমাম বা কোনো যাজক বা মন্দিরের পুরোহিত, তাদের কথা বেশ গুরুত্বের সঙ্গে নেয়। জি জি, মাওলানা বলেন, ফাদার বলেন, পুরোহিত বলেন, আপনি যদি ধরেন যে জুমার দিনে মসজিদে যখন খুতবা হয়, যিনি করছেন তিনি যদি এটি জি আমাদের মাওলানা বলেন, আমি তো বলেছি আমাদের দেশের মানুষ কিন্তু খুবই ধর্মভীরু, এবং তারা মাওলানা, পুরোহিত বলেন, ফাদার বলেন, তাদের অত্যন্ত শ্রদ্ধা দৃষ্টিতে দেখেন। তারা যে কথাটি বলেন তারা খুবই গুরুত্ব সহ দেখে, আমরাও তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু কিছু মানুষ আছেন যারা ধর্মের সঠিক তথ্যটা না দিয়ে ভুল ব্যাখ্যা দেন। যেমন তারা বলেন যে মেয়েরা ক্লাস 4-5 পর্যন্ত পড়লেই যথেষ্ট, মেয়েরা ঘরে থাকবে, স্বামীর সেবা করবে, আর ছেলে সন্তানকে তারা লালন পালন করবে, মেয়ে সন্তানের কথাটাও বলে না। এই যে ডিসক্রিমিনেশন তারা করে, তো ওই নারীরা কিন্তু সেটা বুঝতে পারে না। নারীরা মনে করে আরে তারা তো ধার্মিক একজন ব্যক্তি, তারা এই যে কথাটা বলেছে এটাই বোধহয় কারেক্ট। আসলে আমরা মা জাতিকে সম্মান করা সবার উচিত, কিন্তু সেই মা জাতিকে মুখে বলি মায়ের পায়ের তলে বেহেশত,
কিন্তু সেই মাকে আমরা শিক্ষা দিতে চাইবো না, সেই মাকে আমরা অশিক্ষিত করে রাখবো, সেই মার অর্থনৈতিক অবস্থা ভালো হবে না, এটা তো ধর্মের কোথাও নেই। তাহলে মাকে কি করে সম্মান দিব? সে মা তো ওই জায়গায় অসম্মানিত হয়ে যাচ্ছে। তো আপনি যে কথাটা বলেছেন খুবই কারেক্ট, এবং আমরা সেই ধরনের চিন্তা ভাবনা আছে যে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, সেই ভুল ব্যাখ্যাটা যে ভুল সেটা অন্তত আমাদের নারী সমাজের একটি তো হচ্ছে যে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আরেকটি হচ্ছে এই বিষয়ে তারা যেন সঠিক তথ্যটা দেয়, যারা তাদেরও যে সুনির্দিষ্ট এখানে কর্তব্য আছে, তারা যেন এই বিষয়ে সচেতন করে তোলেন, মানে সচেতন করবার জায়গাটা তাদেরকে নিয়ে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার বিষয়টা। এবং এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু চিন্তা করছি, কিছু কিছু প্রজেক্টও আছে, কিন্তু আমাদের অবশ্য মিনিস্ট্রিতে এটার প্রজেক্টে নেই, আমাদের ধর্ম মন্ত্রণালয়ে কিন্তু কাজ হচ্ছে। আর বিভিন্ন অর্গানাইজেশন, আমার জানার মতে মাদ্রাসা প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে, মাদ্রাসায় এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে। তারপরে আপনার মন্ত্রণালয় এরকম একটি প্রজেক্ট আপনি তৈরি করতে পারেন আমার মনে হচ্ছে। তবে আমরা হ্যাঁ, আপনি যেটা বলেছেন আমরাও চিন্তা ভাবনা করতে পারি যে আমরাও এইভাবে মাদ্রাসা পর্যন্ত বা মসজিদ পর্যন্ত যেতে পারি কিনা। তবে আমাদের মসজিদে যাওয়ার যে প্রজেক্টগুলো মূলত আমার মনে হয় ধর্ম মন্ত্রণালয় থেকেই বেশি গুরুত্ব সহকারে এটা দেখাটা মনে হয় সহজ হবে। সেটা আমরা মনিটরও করব, জয়েন্টলি করতে পারি, আমরা তাদের সাথেও যোগাযোগ করে কাজগুলো করতে পারি, আলোচনা। আমরা একেবারে শেষের দিকে ডক্টর ফাস্টিনা পেরেরা, আপনি কিভাবে কনক্লুড করবেন আলোচনাটা? আমি মূলত কনক্লুড করব একটু আগে যে আলোচনাটা হচ্ছে সেটা সূত্র ধরেই। আসলে অবশ্যই যারা ধর্মীয় নেতা আছেন, যাজক আছেন, পুরোহিত মৌলানারা আছেন, তাদেরকে তো আপনি যেটা বলছেন টার্গেট করতেই হবে। সেই সাথে কিন্তু আমরা আরেকটা গ্রুপকে কিন্তু হয়তো ভুলে যাচ্ছি অথবা সচরাচর বলি না, সেটা হচ্ছে ছেলেরা। এখানে মেয়েরা তো আপনি যে বলেন হাত ধরে চলে যাচ্ছে, ছেলেদেরই তো হাত ধরে চলে যাচ্ছে, তাই না? নারীরাও তো পুরুষদের হাত ধরেই যাচ্ছে। তো এখানে যেটাকে ম্যাসকুলিনিটি বলা হয়, ছোটবেলা থেকে কিন্তু মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, শুধুমাত্র অক্ষর জ্ঞান না। এবং সেই শিক্ষাটা হতে হবে যে শুধুমাত্র যে মায়ের পায়ের নিচে বেহেশত, শুধু সেটা না, সেটা হচ্ছে স্ত্রী, বোন, জীবন সঙ্গিনী, বন্ধু বান্ধবীকে কি করে তার সমকক্ষ, সে নিজেকে যেভাবে সম্মান করে বা সে যেমন নিজে সম্মান চায়, সেই নারী, সেই মেয়ে যেন সেই সমান সম্মান পেতে পারে, সেই জন্য সে কিভাবে উদ্যোগী ভূমিকা নিতে পারে, অর্থাৎ রেসপন্সিবল বিহেভিয়ার, সেটার দিকে কিন্তু ওই ধরনের শিক্ষার দিকেও কিন্তু আমাদেরকে যেতে হবে। হ্যাঁ, আমি এটার সাথে আরেকটা যোগ করি, আমাদের মিনিস্ট্রিতে একটি প্রোগ্রাম আছে, সেটা একটা ইনোভেটিভ প্রোগ্রাম, সেটা হলো নিউ কাপল যারা আছে তাদেরকে আমরা একটা ট্রেনিং দিচ্ছি যে নতুন বিয়ে যাদের হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি ওয়ার্কিং হয় তাহলে কি করে তারা ঘরে এসে তারা কেমন করে কাজটা করবে, এই ধরনের কাজ আমরা কিন্তু অলরেডি এই প্রোগ্রামটা শুরু করেছি। এবং আমি মনে করি যে সেই বিষয়টি হলো গার্জিয়ানদের যেমন অ্যাওয়্যার হতে হবে, পাশাপাশি মেয়েরাও নিজেদের ব্যাপারটা বুঝতে শিখবে। এবং গার্জিয়ানরা অনেক কারণেই মনে করে যে মেয়েদের জন্ম হওয়ার পর বিয়েটা ভালো করে দিতে পারলেই বাবা মা মুক্ত। সেই ক্ষেত্রটায় অবশ্যই আমাদের আরো অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত, তাদের অ্যাডভোকেসি করে বোঝানো উচিত যে না, বিয়েটাই মূল লক্ষ্য নয়। একটা মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে ছেলে এবং মেয়ে সমান একটা পরিবারকে সহযোগিতা করতে পারে। আর মেয়েদের জন্য আমি আরেকটি ধারণা আছে মানে বিশেষ করে গ্রামে যে মেয়ের বয়স বেশি হয়ে গেলে তার একটু এটা হলো ডাউরির বিষয় আছে, যৌতুকের বিষয় আছে, আবার ছেলেরাও অল্প বয়সী মেয়েদের বিয়ে করতে বেশি আগ্রহ বোধ করে। সেই জন্য ছেলেদেরকে আমাদের যেমন আপনার জেন্ডার সেল গঠন করা উচিত প্রতিটা উপজেলায়, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি। খালি মেয়েদেরকে নিয়ে মেয়েদের কথা বলবো তা না, সেখানে ছেলেরাও থাকবে, মিলিয়ে কথা বলবো। আর আমাদের কন্যা শিশুদের জন্য আমার যেটা কথা, আমি সেটা আগেও বলেছি যে শুধু গার্জিয়ান নয়, তাদেরকেও কিছুটা বুঝতে হবে, নিজে ভালো মন্দ বুঝার ক্ষমতাটা তাদেরও কিছুটা তৈরি করতে হবে। এবং কোনো একটা সমস্যা হলে আজকাল যেটা সবচেয়ে বড় সমস্যা, তারা আত্মহননের পথ বেছে নেয়, আত্মহত্যা করে ফেলে। একটা ঘটনা হলে তারা করে ফেলে, কিন্তু তাদের প্রতি যে নিজের প্রতি নিজের সম্মান যে সে নিজেও একটা অনেক কিছু, তার অপরাধ নয়, একটা ঘটনা ঘটলো এটার জন্য সে অপরাধী নয়, এই বিষয়টা পরিবারকে
মেয়েদেরকে বোঝাতে হবে, মেয়েদেরকে সেই ভালোবাসাটা দিতে হবে এবং মেয়েদেরও নিজের ভিতর থেকে সেই সাহসটা আনতে হবে যে আত্মহত্যাই আমাদের মূল লক্ষ্য হতে পারে না। অন্যায়ের প্রতিবাদ করবে, আজকে পারলাম না আগামী দিন তারা পারবে এবং তাদের পাশে অনেকেই আছে, এখন কিন্তু অনেকে আছে। আমরা তো আছি মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ে, সাংবাদিকরা আছেন অনেক, আমি বলবো সেক্ষেত্রে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পত্র পত্রিকায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন রিপোর্ট দেখছি, এটা কিন্তু আগে ছিল না, কিন্তু সাংবাদিকরা আজকাল অ্যাক্টিভ সেক্ষেত্রে এবং যার জন্য আমরা সাথে সাথে মিডিয়ায় বলেন, পেপার এবং ইলেকট্রনিক মিডিয়ায় একটা ঘটনা ঘটলেই চলে আসছে। এই যে চলে আসাটা, এটা কিন্তু সমাজে আমরা মনে করছি যে অনেক বেড়ে গেছে নির্যাতন, আসলে সেটা না। এটা হলো গিয়ে আমাদের এই যেটা সহজে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সুযোগ পাচ্ছে এবং মোবাইলের যুগে চলে আসছে নিউজগুলো, যার কারণে আমরাও সচেতন হচ্ছি, দ্রুত এটা অ্যাকশনে যাওয়ার বিষয়গুলো, এই কাজগুলো হচ্ছে। তা সেই আলোকে আমরা মনে করি যে শুধু একজন সরকারের পক্ষে এত পপুলেটেড কান্ট্রির সকলের সমস্যা রাতারাতি সমাধান করা একজন সরকারের পক্ষে সম্ভব নয়। একটা ক্লাস 1 পাস ছেলেকে আপনি রাতারাতি ডক্টরেট করতে পারবেন না। তো বাংলাদেশের এতদিনে যে সমস্যার সমাধান হয়নি, রাতারাতি সেটা করতে পারবে না। বাট আমরা কিন্তু ট্র্যাকে চলে এসেছি। আমরা ট্র্যাকে যেহেতু চলে আসছি, আমরা সবার সহযোগিতা চাই। সকলেই যদি আমাদের পাশে এসে থাকে, সরকার অবশ্যই এই জিনিসটিকে ফেস করে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের ভিশন 2021, সেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা যাচ্ছি এবং ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবেন আমন্ত্রণ রইল। ডক্টর ফসলিনা পেরেরা এবং মেহরাব চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম মূলত বাল্য বিয়ে নিয়ে এবং এর জন্য একটা সামগ্রিক সচেতনতা দরকার এবং এই কর্মসূচিটিতে দরকার এবং শুধুমাত্র সরকার করলে হবে না, শুধুমাত্র বেসরকারি সংস্থাগুলো করবে না, সরকার, বেসরকারি সংস্থা, প্রতিটি নাগরিক যার মধ্যে সচেতনতার ছোঁয়া লেগেছে তাকে এই সচেতনতা আরো ছড়িয়ে দিতে হবে। আলোচনায় যেটি বেরিয়ে এসছে এবং এটি অত্যন্ত সত্যি এবং প্রণিধানযোগ্য যে মেয়েদেরকে সম্মান করতে শিখতে হবে, সম্মান করতে হবে এবং সেটি কন্যা শিশু হোক আর বয়োবৃদ্ধ হোক, তিনি মা হন কিংবা স্ত্রী হন কিংবা বান্ধবী হন, সহপাঠী কিংবা সহকর্মী হন। এবং এই সম্মানটা কন্যাকে বাবার করতে হবে, ভাই বোনকে সম্মান করবে, স্বামী স্ত্রীকে সম্মান করবে, এভাবেই এই সম্মানটা করতে এবং সেই সম্মান করতে পারলেই আসলে অনেক সমস্যার সমাধান সহজ থেকে সহজতর হয়ে যাবে। আর মূল স্লোগান যেটি এবার বাংলাদেশ গার্লস সামিটে ছিল যে আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাও স্বপ্ন নিয়ে, এবং আলোচনায় এটি বেরিয়ে এসেছে যে একটি বাল্য বিয়ে মানেই হচ্ছে একটি স্বপ্নের কিন্তু মৃত্যু, সম্ভাবনার মৃত্যু। সেটি যেন আমরা প্রত্যেকে মাথায় রাখি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।